প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রক্সি বাহিনী কিভাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার তার সংক্ষিপ্ত মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। এ সময় তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে তার আলোচনা নিয়ে বেশ ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করেন। ওই নেতারা ভয় পাচ্ছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তিতে সেই সমস্যার কোনো সমাধান আসেনি। তারা আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট উদ্বেগের কথা জানিয়েছেন, স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি জোর দিয়ে বলেন যে কোনো চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে তেহরানকে শুধু তাদের পরমাণু কর্মসূচি সীমিত করলে চলবে না। একই সঙ্গে গাজায় হামাসে, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনে হুতিদের সমর্থন দেওয়াও বন্ধ করতে হবে। এদিকে বিশ্লেষক এবং পশ্চিমী নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, এই সংঘাতের পর এসব গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। তেহরানের বর্তমান কৌশলগত চিন্তাভাবনা সেই ধারণার সঙ্গে মিলে যায়। তারা একই সঙ্গে বলেন, যেসব অনিয়মিত যোদ্ধাকে ইসরায়েল অনেকটা এবং যুক্তরাষ্ট্র কিছুটা হলেও অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে, সামনে তাদের তৎপরতা আরও বেড়ে যেতে পারে। 2024 ও 2025 সালে ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হয়। তারপরেও মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীগুলোর প্রধান ভরসা হয়েই আছে এই হিজবুল্লাহ। তবে ইরানের জন্য এই সশস্ত্র ইসলামী সংগঠনটি তাদের প্রধান কৌশলগত দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। তা হল ইসরায়েলের সরাসরি হামলা ঠেকানো। এরপরেও তেহরান তাদের হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন ধরে রেখেছে। 40 বছরেরও বেশি সময় আগে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর সহায়তায় লেবাননে এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো হানিন গাদ্দার বলেন, ইরানিরা বর্তমান খারাপ সময়কে সাময়িক বলে মনে করছে এবং বিশ্বাস করে হিজবুল্লাহ আবারও ঘুরে দাঁড়াবে। রেভলিউশনারি গার্ডের জন্য এই অঞ্চলে তাদের ছায়া বাহিনীগুলো পুনর্গঠন করা এবং তাদের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করা এখন খুবই জরুরি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে লেবাননেও যুদ্ধ বন্ধের ওপর নির্ভরশীল করে ইরান, মূলত ইসরায়েল, কারণ ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আক্রমণ চালিয়ে যেতে আগ্রহী, ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। ইয়েমেনের হুতিদের সঙ্গেও ইরানের গভীর সম্পর্ক রয়েছে। তারা সাম্প্রতিক সংঘাতের শেষ দিনগুলোতে যোগ দিয়েছিল। যদিও তারা খুব একটা ক্ষতি করতে পারেনি, তবে ইসরায়েলে হামলা চালানোর এবং লোহিত সাগর দিয়ে চলা জাহাজগুলোকে হুমকি দেওয়ার ক্ষমতা ঠিকই দেখিয়েছে। তবে হুতিরা অনেকটাই স্বাধীনভাবেই কাজ করেন। হানিন গাদ্দার বলেন, হুতিরা অত্যন্ত কট্টরপন্থী এবং যুদ্ধের সময় তারা বেশ কাজে এসেছিল, কিন্তু তাদের নিজেদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় ইরানিদের কোনো হস্তক্ষেপ থাকে না। ইরাকের শিয়া মিলিশিয়াদের 2 দশকেরও বেশি সময় ধরে সমর্থন দিয়ে আসছে ইরান। সংঘাতের সময় তারা নিজেদের শক্তির জানান দিলেও কখনোই তাদের পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহার করেনি। এসব গোষ্ঠী ইরাকে মার্কিন সম্পদ ও কুয়েতকে লক্ষ্য করা হওয়া দশনিক ড্রোন ও রকেট হামলার দায় স্বীকার করেছে, কিন্তু একযোগে মাঠে নামেনি। প্রাণঘাতী প্রতিশোধমূলক বিমান হামলা এবং ইরাকের জটিল অভ্যন্তরীণ রাজনীতি বিভিন্ন গোষ্ঠীর নেতাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংঘাত বাড়ানোর ক্ষেত্রে সতর্ক করে তুলেছে। বৈশ্বিক রাজনৈতিক ঝুঁকি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হরাইজন এনগেজের ইরাকি মিলিশিয়া বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, ইরান প্রত্যাশা করলেও তারা হয়তো বেশি ঝুঁকি নিতে চায় না। ইরাকের শিয়া মিলিশিয়াদের কুর্দি গোষ্ঠীদের বিরুদ্ধেও ব্যবহার করেছিল ইরান, যাতে কুর্দিরা সরাসরি যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থাকে। তবে বাস্তবে কুর্দিদের যুদ্ধে না জড়ানোর পেছনে নিজস্ব কিছু কারণ ছিল। অন্যদিকে জানুয়ারিতে ইরানের সঙ্গে সংঘাতের একেবারে শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চেষ্টা করেছিল ইরানের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে সশস্ত্র গোষ্ঠী সংগঠিত করা। এর মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমের আরব এবং দক্ষিণ পূর্বের বালুচ সম্প্রদায়ও ছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এবং বর্তমানে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক মাইকেল মিলস্টেইন বলেন, এই সম্প্রদায়গুলোর সঙ্গে সাধারণ কিছু যোগাযোগ হয়েছিল, কিন্তু তা বেশি দূর এগোয়নি। একইভাবে উত্তর ইরাকের কুর্দি গোষ্ঠীগুলোকে নিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল সফল হয়নি, যদিও এই 2 দেশের সঙ্গেই কুর্দিদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সদর উন্নত কুর্দি ও মার্কিন সেনা আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে কয়েক হাজার হালকা অস্ত্রধারী কুর্দি যোদ্ধার উত্তর পশ্চিম ইরানে প্রবেশ করার কথা। মার্কিন ও ইসরায়েলি বিমান শক্তির সুরক্ষায় এই যোদ্ধারা যত দ্রুত এবং যত দূর পর্যন্ত এগিয়ে যাবে, তাদের লক্ষ্য ছিল তেহরান সরকারকে অস্থিরতার সৃষ্টি করা এবং অন্যান্য অঞ্চলে বিদ্রোহ উস্কানি দেওয়া। ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী এদের অগ্রগতি ঠেকাবে বলে যুক্তরাষ্ট্র আশা করেছিল। ঠিক তখনই তাদের উপরে ধ্বংসাত্মক বিমান হামলা চালানো সহজ হয়ে যেত। এই পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত এমন ব্যক্তিরা বলছেন, এটি 20 বছর ধরে চিন্তাভাবনায় ছিল, তবে এর সফলতার সম্ভাবনা নিয়ে ছিল মতভেদ। এই অঞ্চলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন বিশেষ বাহিনীর প্রাক্তন একজন উপদেষ্টা বলেন, মার্কিন বাহিনীর সঙ্গে যুক্ত কুর্দি যোদ্ধারা ইরানকে করাতের মতো চিরে ফেলতে পারত। তবে অন্য একজনের মতে, উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকার বাইরে যাওয়াটা অসম্ভব না হলেও বেশ কঠিন হয়ে যেত।
ওই সময় তাৎক্ষণিকভাবে মাঠে নামানোর মতো মাত্র কয়েকশো যোদ্ধা প্রস্তুত ছিল এবং কুর্দি নেতারা যুক্তরাষ্ট্রের ব্যাপারে সতর্ক ছিলেন, কারণ কয়েক সপ্তাহ পূর্বে তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখেছিলেন, যখন ওয়াশিংটন এমন একটি চাপিয়ে দেওয়া চুক্তিকে সমর্থন করেছিল যার ফলে কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রশাসন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। মার্কিন ও কুর্দি শাক্তন অধিকারিকরা উভয়েই জানিয়েছেন এই পরিকল্পনার জন্য 12 থেকে 24 মাসের প্রস্তুতির প্রয়োজন ছিল। এই সময়ে পর্যাপ্ত যোদ্ধাদের ট্রেনিং দেওয়া, অস্ত্র বিতরণ এবং কুর্দিদের মধ্যে একটি একক নেতৃত্ব বা কমান্ড তৈরি করার কথা ছিল, কিন্তু হোয়াইট হাউস ভেবেছিল এটি কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। আরেকটি চূড়ান্ত কারণ ছিল তুরস্কিন প্রেসিডেন্ট রেজব তৈয়ব এরদোগানের কঠোর ব্যক্তিগত আপত্তি। তার কারণেই ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পর নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হন। ওই কয়েকদিন ইসরায়েলি বিমানযুদ্ধগুলো ইরানের থানা, সেনাঘাঁটি ও বন্দর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল, যাতে কুর্দি গোষ্ঠীগুলো সেখানে সহজেই আক্রমণ করতে পারে। কুর্দিদের সম্পর্ক রক্ষার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলি সিরিয়ার একটি নতুন দ্রুজ সশস্ত্র গোষ্ঠীকে অর্থ, তথ্য ও অস্ত্র সরবরাহ করেছে বলে জানা গেছে। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক আধিকারিকরা জানিয়েছেন বিপদে থাকা এই ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার জন্যই একটি সামরিক পরিষদ গঠন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিষদ তাদের এলাকায় নতুন সিরিয়া সরকারের ক্ষমতা সুসংহত করতেও বাধা দেবে, যা পরোক্ষভাবে ইসরায়েলের স্বার্থই রক্ষা করবে। এদিকে গাজাতে হামাসের বিরুদ্ধে লড়তে ইসরায়েল এদিকে বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে তেহরান আরও কঠোর জবাব দেবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেন, বাহরাইনের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা। তাদের নিজেদের সীমা সম্পর্কে সচেতন হওয়া উচিত, নিজেদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের খেলা করা উচিত নয় এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। তবে ঠিক কোন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বেলায়েতি এই সতর্কবার্তা দিয়েছেন সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। গত শুক্র ও শনিবার বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ইরান। তেহরানের দাবি তাদের উপর হামলার ক্ষেত্রে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলো অবশ্য ইরানের এ দাবি অস্বীকার করেছে। বাহরাইন ইরানের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে এই হামলার মধ্য দিয়ে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC গতকাল রোববার এক বিবৃতিতে বলেছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। মূলত এর মধ্য দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। এখন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি চুক্তির জন্য সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। 60 দিনের মধ্যে স্থায়ী চুক্তিতে পৌঁছতে চায় ওয়াশিংটন ও তেহরান। তবে যুদ্ধ বন্ধের স্মারকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যেসব সমঝোতা হয়েছে তা লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিকবার এনেছে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সোমবার জ্বালানি বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বিশ্ববাজারে তেলের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় 0.9% বেড়েছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় যে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগতে পারে। সোমবার গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত 3:30 অর্থাৎ বাংলাদেশ সময়ে সকাল 9:30 আগস্ট মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম দাঁড়ায় প্রতি ব্যারেল $73.21। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার আগের তুলনায় এই দাম $1.27 বেশি। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক বাজার বিশ্লেষক ফেবিয়েন ইপ বলেন, যুদ্ধবিরতির আশাবাদে বাজার হয়তো কিছুটা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিল। এখনকার দাম বৃদ্ধি সেই অতিরিক্ত আশাবাদের সংশোধন। তিনি বলেন, যুদ্ধজনিত অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রায় পুরোপুরি কমে গিয়েছিল, যদিও সমঝোতা স্মারকে বাস্তবায়নের বিস্তারিত বিষয় স্পষ্ট ছিল না এবং হামলাও চলছিল। বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ছিল বড় সতর্কবার্তা, আর সপ্তাহান্তের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। শান্তিপূর্ণ সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বাণিজ্যের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ও শনিবার তারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর কারণ হিসেবে হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কথা উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান বাহরিন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রীয় সামরিক স্থাপনাগুলি লক্ষ্য করে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালায়।
তবে রবিবার রাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান হামলা বন্ধ করে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে মঙ্গলবার কাতারের রাজধানী দোহাতে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। তবে ইরান এখনও কথিত যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এশিয়ার শেয়ার বাজারে মিশ্র প্রবণতা। তেলের বাজারের অস্থিরতার পাশাপাশি সোমবার এশিয়ার শেয়ার বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। টোকিও ও সিওলের বাজারে দরপতন হলেও হংকং ও তাইপের বাজারে সূচক বেড়েছে। জাপানের প্রধান সূচক নিকেই 225 কমেছে 0.7%। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে 1.9%। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে বড় বিনিয়োগকারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির শেয়ারে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে এখন প্রশ্ন উঠেছে এআই ক্ষেত্রের বিপুল বিনিয়োগ ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা এনে দিতে পারবে কিনা। জাপানের প্রযুক্তি জায়ান্ট সফটব্যাংকের শেয়ার প্রায় 5% কমেছে। সেমিকন্ডাক্টর পরীক্ষার সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্টেস্টের শেয়ার কমেছে 3.7%। দক্ষিণ কোরিয়ার বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের শেয়ার যথাক্রমে প্রায় 5% ও 4% কমেছে। অন্যদিকে হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে 2.2% এবং তাইওয়ানের তাইএক্স সূচক বেড়েছে 1.4%। বাজার বিশ্লেষক ফেবিয়ান ইপ বলেন, ত্রৈমাসিক শেষে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বিক্রির চাপ বাড়ছে। চলতি বছর কসপি সূচক প্রায় 95% এবং নিকেই প্রায় 37% বেড়েছে। তিনি আরও বলেন, মূল উদ্বেগ হল এআই ক্ষেত্রের উত্থান দীর্ঘমেয়াদে আয় বৃদ্ধিতে কতটা রূপান্তরিত হবে নাকি প্রত্যাশার আগেই মুনাফার চাপ তৈরি হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়েও অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 17 জুন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তবে এরপরও হামলা, পাল্টাপাল্টি অভিযোগ এবং চুক্তি ব্যাখ্যা নিয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তেলের বাজারে অনিশ্চয়তা বজায় থাকতে পারে। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র